খুব সাহস বেড়েছে তাই না? ননদ মেয়ের সামনে তেজ দেখাচ্ছিস? কি ভেবেছিস তোর এই তেজ আমি ভয় পাই? 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে রান্না শেষ না করলে তোর একদিন কি আমার একদিন। হায়দার জমিলা বেগমের বাহু ঠেলে ছুঁড়ে ফেলে দিল খানিক দূরে। গটগট পায়ে বাসার ভেতরে চলে গেল। উঠোনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে শামীমা রেহানা। জামিলা বেগম মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। কালো বুটের জিপারে আটকে সোজা হয়ে দাঁড়ালো আবির্ভাব। মাথায় কালো চুপি, চোখে সানগ্লাস, কোমরে গুজে নিল রিভলভার। রুমে এক পাশে দাঁড়িয়েছে সারহা, চোখে মুখে বিষাদের ছায়া, চোখের অশ্রু গড়িয়ে পড়ছে গির্বা কুঞ্চনে। আবির্ভাব আর চোখে দেখে নিল সারহাকে। বুকের ভেতর অসহ্য ব্যথা তার। সন্তান সম্ভব আর স্ত্রীকে রেখে এভাবে যেতে হচ্ছে। তারও নেই ইচ্ছে, তারও নেই, তবে নিজেও কারো সন্তান। মাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কোনো বাধাই যেন আটকাতে পারবে না আবির্ভাবকে। পকেটে হাত গুজে দীর্ঘশ্বাস ছাড়লো জোরে। মৃদু পায়ে সারার পাশে গিয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে কোমল কঞ্চে বলল, সারা। অশ্রুসিক্ত ননে সারা তাকালো আবির্ভাবের পানে। ছোচে কাঁপছে, চট করে চিবুক নিচে নামিয়ে নিল। আবির্ভাব এবার সারার সংস্পর্শে এসে দাঁড়ালো একদম। চিবুকে হাত রেখে সোজা করে নিল। ক্ষীণ হেসে বলল, কথা বলবে না আমার সাথে বউ? সারা কান্না দমানোর চেষ্টা করছে, তবে বেহায় মন শুনল না তার। মনের কথা হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ল। আবির্ভাবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ফেসা কঞ্চে অস্পষ্ট স্বরে পড়ল, আপনি কোথাও যাবেন না প্লিজ। আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? কি করব বলো, মন যে মানে না। এই দুই চোখ চাতক পাখির মতো মাকে খোঁজে। খুব ইচ্ছে করে এই দুই হাত রাখি মায়ের কোমল মুখে। দেশের আইন আছে, প্রশাসনকে জানাবো আমরা। তারা ঠিক ফুপিকে রক্ষা করে আনবে। আমরা সুস্থভাবে ফিরে পাবো ফুপিকে। প্লিজ আমার কথা একবার শুনুন। আপনি ফিরবেন না ওই ভয়ঙ্কর নগরীতে, যেখানে গিয়ে এতগুলো প্রিয় মানুষদের হারিয়েছি আমরা। আমি চাই না আপনি সেখানে পা রাখুন। সারা, আমি মায়ের সন্তান। মায়ের প্রতি আমার দায়িত্ব আছে। আমি পারবো না প্রশাসনের হাতে দায়িত্ব দিয়ে নিজে হাত পা গুটিয়ে নিতে। তুমি প্লিজ এভাবে কান্নাকাটি করো না। তোমার কান্না ভেজা চোখ দেখলে আমার বুকে আগুন জ্বলে। সারা আবির্ভাবের বাহু ডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিল। খানিক সরে গিয়ে বলল, আপনি আপনার সিদ্ধান্তে অটুট তাই না? আপনি ওখানে যাবেনই তাই তো? যাব। যেতে আমাকে হবেই। মাকে যেভাবেই হোক আমি ফিরিয়ে আনবই। সারা নিজেকে সরিয়ে নিয়ে গেল খানিক দূরে। আবির্ভাব চেয়ে থাকলো কিছু সময় সারার পানে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সাবধানে থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। আসছি এখন আমি। সারার চোখের পানি মুছে নিল অকপচে। আবির্ভাব চৌকাঠে পা রাখতে ভেজা গলায় থেমে থেমে বলল, আর আপনার সন্তান, তার প্রতি কি আপনার কোনো দায়বদ্ধতা নেই? আপনার কিছু হয়ে গেলে আমি ওকে কি জবাব দিব? বাবাহারা সন্তানের জীবন কেমন কাটে সেটা আপনি তো বোঝেন। আবির্ভাব থমকে গেল। এবার চোখের অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। মুখে ফুটলো কৃত্রিম হাসি। এক পা দুপা করে সারার দিকে এগোলো। সারার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার কিছু হয়ে গেলে পৃথিবীতে বাবা কি জিনিস আমার সন্তানকে বুঝতে দিবে না। তুমি ওর মাথায় সেট করে দিবে তুমি ওর বাবা, তুমি ওর মা। সারা ছট করে চেপে ধরল আবির্ভাবের মুখ। আবির্ভাবের বুকে মাথা রেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। নির্লিপ্ত স্বরে বলল, আমাকে কথা দিন আপনি নিজের কোনো ক্ষতি হতে দেবেন না। সুস্থভাবে ফিরে আসবেন আবার আমাদের মাঝে। কথা দিচ্ছি বউ, আমি নিজের খেয়াল রাখবো। আমার এই মিষ্টি বউটার জন্য হলেও নিজেকে ভালো রাখার চেষ্টা করব। এবার আসি সুইটহার্ট, আমার দেরি হয়ে যাচ্ছে। নিচে অপেক্ষা করছে সবাই আমার জন্য। আচ্ছা চলুন। তোমাকে এখন আর নিচে যেতে হবে না। ডক্টর তোমাকে এখন বেশি সিঁড়ি বেয়ে ওঠানামা করতে বারণ করেছে। সমস্যা নেই, একবার নামলে কিছু হবে না। আর তাছাড়া এই বদ্ধ ঘরে দম আটকে আমার। আচ্ছা এসো। আহসান মঞ্জিলের ড্রয়িং রুমে অবস্থান সবার। সানারা ফুপিয়ে কেঁদে চলেছে কখন থেকে। বাড়ির সব ছেলেরা জেনে শুনে মৃত্যুর ডেরায় পা রাখতে যাচ্ছে। তৎক্ষণাৎ কলিং বেলের টুকটাক আওয়াজ, সবার নজর সেদিকে। অন সবাইকে আশ্বস্ত করে বলল, তোমরা দাঁড়াও, আমি দেখছি। অন দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার পাশে। দরজা ফাঁক দিয়ে দেখে নিল বাইরে জনকে। চট করে এবার সদর দরজা খুলে দিল। বাইরে দাঁড়িয়ে আছে প্রেম, পাভেল। দুজনের মুখের অবস্থা করুন। পাভেল দম ফেলে নির্লিপ্ত স্বরে বলল, আমরা তো আর কেউ না, তাই না? এত বড় ঘটনা ঘটে গেল, একবার জানানো দরকারও মনে করলি না? যেবা শেখর এভাবে আমাদের ছেড়ে চলে গেল, ওদের শেষ দেখাটাও দেখতে দিলি না আমাদের। এত পর হয়ে গেছি আমরা। অন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, প্লিজ আমাকে ভুল বুঝিস না। এই মুহূর্তে কারোর সাথে যোগাযোগ করার মতো অবস্থায় ছিলাম না আমরা। মানে কি হয়েছিল বলতো?
অয়নের সংক্ষিপ্তভাবে সবটা খুলে বলল প্রেম পাবেলকে। চমকালো প্রেম পাবেল শঙ্কিত গলায় বলল, কি সব বলছিস? আঙ্কেল এসবে জড়িত? আমাদের ধারণা ফুপি ওনার কাছে আছে। আমরা যেভাবেই হোক ফুপিকে ওনার থেকে রক্ষা করব। প্রেম খানিক এগিয়ে আসলো, জিহ্বা দিয়ে ছোট ভিজিয়ে বলল, আমরাও যাব তোদের সাথে। প্লিজ আমাদের নিয়ে চল। বিপদের দিনে তোদের পাশে দাঁড়ানোর একটু সুযোগ দে আমাদের। অয়ন বাধা দিয়ে বলল। ওখানে মৃত্যুর সংখ্যা পড়তে পড়তে আমি ওদের ওই মৃত্যুপুরীতে নিয়ে যেতে পারি না। পাবেল অয়নকে সরিয়ে ড্রয়িং রুমে আবির্ভাবের পাশে গিয়ে দাঁড়ালো, 2 হাত জোর করে বলল, ভাইয়া আমাদের নিয়ে চলুন না প্লিজ। বিপদে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমি রিকোয়েস্ট করছি, দয়া করে না করবেন না প্লিজ ভাইয়া, অনুরোধ। আবির্ভাব পাবেলের 2 হাত চেপে ধরল, ছোট প্রশস্ত করে বলল। ঠিক আছে চলো। আবির্ভাব বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গড়গড় পায়ে বাইরে বের হলো। ফিরেও তাকালো না পেছনে। বউয়ের চোখের পানি তার হৃদয় পোড়ায়। ছবি হাউমাউ করে কাঁদছে। শাহানারা ব্যস্ত, কাকে রেখে কাকে সামলাবে। মেয়ে বউ দুজনেই যেন অবুঝের মতো কাঁদতে ব্যস্ত। আহসান মঞ্জিলের পার্কিং লটে এসে দাঁড়ালো সবাই। আবির্ভাবের চোখ পড়লো রেহানের দিকে, গম্ভীর গলায় বলল, তুই কোথায় যাচ্ছিস? তোমাদের সাথে আমিও যেতে চাই ভাইয়া। না, বাড়িতে দেখভাল করার জন্য তোকে লাগবে। তুই এদিকটা সামলা। সবাই চলে গেলে এখানে দেখবে কে? কিন্তু ভাইয়া। অভিক এবার মুখ খুললো, ধমক স্বরে বলল, এত কথা কেন বলতে হচ্ছে? সবাই চলে গেলে এখানে থাকবে কে? বাসায় কারো বিপদ হলে দেখাশোনার লোক দরকার। আর তাছাড়া তুমি ওসবে অভ্যস্ত না। ভিতরে যাও তুমি। রেহান ভাবলো কিছু সময় মৃদু স্বরে বলল, ঠিক আছে ভাইয়া। রাতভর জার্নি করে গাড়ি ব্যস্ত নগরী ছাড়িয়েছে। সিরাজগঞ্জের রাস্তা পেরিয়ে পাবনায় ঢুকলো আবির্ভাবের গাড়ি। কালো গাড়ির শাড়ি বেঁধেছে যেন। আবির্ভাব সকল লোকজন নিয়ে নেমেছে এবার মাঠে। হায়দার মিয়ার নোংরা খেলা ভেস্তে দিয়ে যেভাবে হোক তার মায়ের সন্ধান খুঁজে বের করতেই হবে। গাড়ির ভেতরে উসখুস করছে প্রেম, প্যান্ট চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। পাবেল কোণের গুঁতা দিয়ে বলল, কি সমস্যা তোর? সোজা হয়ে বসে থাকতে পারিস না? এত বিরক্ত করছিস কেন? চুপচাপ না থাকলে এখানে নামিয়ে দিতে বলবো কিন্তু তোকে। প্লিজ বল না। প্রেম চোখ মুখ কুচকে নিল, ঠোঁট প্রশস্ত করে বলল, দম বেরিয়ে গেল। এই তুই লড়াই করতে যাচ্ছিস? লড়াই করতে গেলে প্রকৃতির ডাক আসবে না, এটা কোথায় লেখা আছে? আমার না হেভি জোর ছোট্টা পেয়েছে। এখন যদি ব্যবস্থা না করে দিস আমি এখানেই সেরে ফেলবো কিন্তু। উফ, তোকে নিয়ে এই এক জ্বালা। কোথাও বের হলে তোর আগে ছোট বড় পেয়ে যায়। বল গাড়ি থামাতে। কাকে বলবো? তোকে বললাম না আমি অয়নের গাড়িতে যাই, তুই গেলি না কেন? আমার তো শালা আবির্ভাব চৌধুরীর নাম শুনলেই ভয় লাগে, বলবো কিভাবে? পাবেল দীর্ঘশ্বাস ফেলো, আবির্ভাবের দিকে তাকিয়ে বলল, ভাইয়া গাড়িটা একটু দাঁড় করান। আবির্ভাব বিনা বাক্যে ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে আদেশ করলো। প্রেম হুড়মুড়িয়ে নিচে নামলো। এবার কাজ সেরে প্রশান্তি নিঃশ্বাস নিল। গাড়িতে উঠে পিটপিট করে বলল, যতটা ভয় পাই ততটা খারাপ না কিন্তু আবির্ভাব চৌধুরী, তাই না? পাবেল চোখ পাকিয়ে বলল। চুপ করবি তুই? প্রেম ঠোঁট ফুলিয়ে মুখ ঘোরালো জানলার দিকে। টার্মিনাল ছাড়িয়ে গাড়িগুলো মেঠো রাস্তার পথ ধরল। অল্প গতি গাড়ি আচমকাই ব্লাস্ট হলো। গাড়ি হাওয়ার তালে উঠলো কয়েক ফুট উঁচুতে। মুহূর্তের মধ্যেই লেগে গেল আগুন। গাড়ির ভেতরে থেকে ছিটকে পড়লো সকলে। পেছনের গাড়িতে অবস্থান ছিল আবির্ভাবের বিশ্বস্ত কিছু কর্মকর্তা। আহত সবাই ধুলো জড়ানো রাস্তায় ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে। কারো পায়ের অংশ পুড়েছে, কারো পুড়েছে হাত, কারো আবার মুখের অংশই ঝলসে গেছে। পরপর সারি বেঁধে গাড়ি দাঁড় করালো। আতঙ্কে সব ভরা সবার চেহারা। প্রেম জানলা দিয়ে বাইরে তাকাতে দেখতে নিলেই আবির্ভাব ধমকালো জোরে, কড়া গলায় বলল, মরার স্বাদ জেগেছে? এভাবে মাথা বাইরে বের করেছো কেন? বুঝতে পারছো না আমাদেরকে অ্যাটাক করা হয়েছে? প্রেম এবার উঠে বসল। পাবেলের দিকে তাকে বিড়বিড় করে গালি দিল কয়েকটা। আবির্ভাব পকেট থেকে ফোন বের করে কল করলো কাউকে। পেছনের গাড়িগুলোর মধ্য থেকে লোকজন নেমে উদ্ধার করলো আহতদের। গাড়ির ভেতরে ফার্স্ট এড বক্স রাখা আছে। প্রাথমিক চিকিৎসাগুলো নিজেদের মধ্যে সেরে নিল। আবির্ভাব দেরি করলো না আর ফের গাড়ি স্টার্ট করতে আদেশ করলো। কয়েক মিনিটের মধ্যে তাদের গাড়ি এসে দাঁড়ালো ছায়ানির ভিলার সামনে। ছায়ানির ভিলার গেট বাইরে থেকে লক করা। খোলার উপায় জানা আছে তাদের। সেদিন রাতে ছবির থেকে দেখেছে বাইরে থেকে কিভাবে গেট খোলা যায়। আবির্ভাব আশেপাশে চোখ বুলিয়ে বাঁশের কঞ্চি হাতে তুলে নিল। গেটের ফাঁকে কুঞ্চি ঢুকে প্রেস করলো জোরে। গেট আলগা হলো। ক্যাচক্যাচ শব্দ তুলে গেটের পাল্লা সরে গেল দুই দিকে। আবির্ভাবের দৃষ্টি পেছনে। ঘাড় ঘুরে তাকালো তার লোকজনের দিকে। পকেটে 2 হাত গুজে হাতের স্বরে বলল, তোমাদের এই মুহূর্তে কাজ নেই। আমি যত সময় ডাকছি না তত সময় তোমরা বাইরের দিকটা লক্ষ্য রেখো। মাথায় রেখো এখানে প্রতিটা ধাপে ধাপে বিপদ
ওত পেতে আছে আমাদের জন্য। আবির্ভাবের আদেশ চিরধার্য। সকলে একজোটে বলল, ওকে স্যার। হাতে বন্দুক নিয়ে বাড়ির প্রতিটি আনাচে কোনাচে ঘেরাও করলো আবির্ভাবের লোকজন। ছায়ানির বিলার ভেতরে যাওয়ার জন্য পা রাখলো আবির্ভাব, অয়ন, অভিক, প্রেম, বাফেল। ছায়ানির ভিলার বাগান থেকে আসছে শুষ্ক হাওয়া। মন প্রাণ ভরিয়ে দেওয়া আবহাওয়া যেন শান্ত করতে পারছে না আবির্ভাবের অশান্ত মনকে। সদর দরজার পাশে এসে পরপর দরজায় কয়েকবার টোকা দিলে আবির্ভাব। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। বাড়ির ভেতর যেন শুনছান নীরবতা। অভিক আবির্ভাবকে সরিয়ে দিয়ে জোরে টোকা দিল কয়েকবার। ভেতর থেকে কোনো শব্দ এলো না এবারও। আবির্ভাব ছটফট করছে। তাদের আসার ব্যাপারটা বুঝে গিয়ে হায়দার মিয়ার জায়গা পরিবর্তন করলো না তো। অভিক যেন বুঝলো আবির্ভাবের মনোভাব, সান্ত্বনা স্বরে বলল, চিন্তা করো না ভাইয়া, হায়দার যত প্ল্যানিংই করুক না কেন, আমরা ঠিক আজ ফুপিকে উদ্ধার করব এই জানোয়ারের হাত থেকে। অভিক দরজা আবারও টোকা দিতে গেলে চট করে খুলে গেল দরজা। বাগান থেকে আসা বাতাসে উড়িয়ে দিল শামিমার খোলা চুল। আবির্ভাব তাকালো শামিমার দিকে। পরনে সাদা শাড়ি দেখে বুকে ওদের ধপ করে উঠল। চোখে মুখে নামলো বিষাদের ছায়া। অন্যায় শাস্তিগুলো যেন সবসময় নিরাপদ মানুষদেরকে ভোগ করতে হয়। বোন সমন্তুলো শামিমার এমন চেহারা আবির্ভাবকে ভীষণ পড়াচ্ছে। ব্যথিত গলায় কিছু জিজ্ঞেস করতে গেলে শামিমা ক্ষীণ এসে চট করে বলল, ভেতর আসুন ভাইয়া, এত সময় আপনাদের অপেক্ষায় থেকে থেকে একটু কাজে বসেছিলাম, এজন্য গেট খুলতে দেরি হয়ে গেল। উপস্থিত সবাই যেন চমকালো। অভিক পিড়পিড় করে জিজ্ঞেস করলো, আমাদের অপেক্ষায় ছিল মানে? তোমরা জানলে কিভাবে আমরা আসবো এখানে? শামিমা মুচকি এসে বলল, আমাদের পাশের বাসার জব্বার চাচা এসে খবর দিয়ে গেল আপনারা আসেন। টার্মিনাল আপনাদের গাড়ি দেখেই চিনে ফেলেছে। অভিক ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা। জি, ভেতরে আসুন প্লিজ। এক পা দুপা করে বাড়ির ভিতরে ঢুকলো সবাই। আবির্ভাব মৃদুস্বরে ডাকলো শামিমাকে। শামিমা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে আবির্ভাবের সামনে এসে দাঁড়ালো। আবির্ভাব দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে এই পোশাকে দেখে আমি ভীষণ কষ্ট পাচ্ছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে। শামিমা মুচকি এসে বলল, লাল শাড়ির চেয়ে কিছু সময় সাদা শাড়ি তৃপ্তি দেয় ভাইয়া। সেদিন আপনি যদি অমানুষটাকে নিজ হাতে হত্যা না করতেন, তাহলে সেই দায়িত্বটা হয়তো আমার কাঁধে এসে পড়তো। নিজ স্বামীকে হত্যা করে পাপের বোঝা টানতে হতো অনন্তকাল। আপনি আমাকে সেই পাপের বোঝা থেকে রক্ষা করেছেন, আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে। আবির্ভাব মুখ ফুটালো কৃত্রিম হাসে। অয়ন খানিক এগিয়ে এসে বলল, বাসার বাকি সবাই কোথায়? শামিমা শান্ত স্বরে জবাব দিল, বাবা বাজারে গেছে, মায়ের শরীর ভালো না, শুয়ে আছে। ফুপি আপনাদের জন্য একটু নাস্তা বানাচ্ছে, ভেতরে এসে বসুন আপনারা। আবির্ভাব পা বাড়ালো জামিলা বেগমের রুমের দিকে। জামিলা বেগম বিছানায় শুয়ে আছে উপর হয়ে। আবির্ভাবের উপস্থিত বুঝতে পেরে ধরফড়ি উঠে বসলো। আবির্ভাব গিয়ে বসলো জামিলার বেগমের পাশে। দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। আমি জানি আমার উপর এক আকাশ ঘৃণা আপনার, হয়তো আমার মুখও দেখতে চান না আপনি। জামিলা বেগম সিক্ত নয়নে তাকালো আবির্ভাবের পানে। মুখে তাচ্ছিল্যের হাসি। মৃদু স্বরে বলল, আমার কারোর ওপর রাগ ক্ষোভ নেই বাপ, আমার রাগ তো নিজের উপর। ছেলে মেয়ে কাউকেই ঠিকঠাক মানুষ করতে পারি নাই, তাদের অপরাধের শাস্তি তারা পেয়েছে। জামিলা বেগমের স্বাভাবিক ব্যবহারে আবির্ভাব অবাক হলো না, বাকি সবাই ভীষণ অবাক হচ্ছে। জামিলা বেগম চোখ তুলে তাকালো অয়নের দিকে। ভেজা গলায় বলল, আমার মেয়েটা কেমন আছে বাপ? অয়ন ক্ষীণ গলায় বলল, ভালো আছে আন্টি। জামিলা বেগম হুড়মুড়িয়ে বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়ালো। এবার সবাইকে বসতে বলে বাইরে বের হলো। ফিরে আসলো এক গাদা খাবার নিয়ে। আবির্ভাব ব্যস্ত স্বরে বলল, আমরা কিছু খাবো না আন্টি, আপনি প্লিজ বসুন, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আগে খেয়ে নাও, তারপর কথা শুনবো ক্ষণে। অভিক সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করলো। খানি খেলে দাঁড়ালো, চিবুক নামালো আবির্ভাবের ঘাড়ে। ফিসফিসিয়ে বলল, সব কিছু ঠিক লাগছে না আমার ভাইয়া। সবাই এত স্বাভাবিক আচরণ করছে কিভাবে? আমরা নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছি না তো? আবির্ভাব প্রযুগল গোটালো। সন্দেহ তারও হচ্ছে, না বললে ভুল হবে। তবে মন দৃঢ় বল সঞ্চয় করে বলল, সব কিছু নেগেটিভ না ভেবে পজিটিভলি ভাবো। আমাদের এই মুহূর্তে এনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। আবির্ভাব দ্রুত ফোন বের করে মেসেজ করলো, কয়েকজন ভিতরে এসো ফার্স্ট, বাসার চারিপাশে ভালোভাবে খুঁজো। রেহানা এসে দাঁড়ালো এবার রুমের ভেতরে। ব্যস্ত স্বরে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও তোমরা। আবির্ভাব উঠে দাঁড়ালো, এগিয়ে গেল রেহানার পাশে। ক্ষীণ গলায় বলল, আন্টি, আমরা খাবার খাওয়ার মতো অবস্থায় নেই, প্লিজ আমাদের কথাটা শুনুন, আমরা কিছু বলতে চাই।
রেহানা বাধা দিয়ে বলল, সব শুনবো। সারা রাত জার্নি করে এসেছো, আগে কিছু খেয়ে নাও, তারপর সব শুনছি। তোমরা খেতে বসো, আমি বাইরে থেকে ওদেরকে ডেকে আনছি। চমকালো আবির্ভাব। তার মানে এরা বুঝে গেছে লোকজন নিয়ে এসেছে। তার আবির্ভাব চোখ বন্ধ করে শ্বাস নিল কয়েকবার, ফের বলল, প্লিজ আন্টি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা জরুরি কাজে এসেছি, আমাদের সময় এভাবে নষ্ট করাবেন না। আমাদের কথাটা একটু শুনুন। বললাম তো সব শুনবো, আগে খেয়ে নাও। অয়ন হাত রাখলো আবির্ভাবের কাঁধে, শান্ত গলায় বলল, চলো খেয়ে নেওয়া যাক। এরা তো ছাড়ছেই না, খেয়ে নিয়ে তারপর না হয় সবটা বলি। প্রেম আতঙ্কিত কঞ্চে বলল, মাথা খারাপ হয়েছে তোর? তুই এদের বিশ্বাস করছিস? এই খাবার খেয়ে নিশ্চিত আমরা পরপারে পটল তুলবো। আল্লাহ জানে কি সব মিশিয়েছে। তোর মরার শখ জাগলে তুই খা, আমাদের খেতে বলবি না একদম। অয়ন চোখ পাকে তাকালো প্রেমের দিকে, চেপে বলল, রেহানা ফুপিকে আমি বিশ্বাস করি, আর যা হয়ে যাক না কেন উনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। সে তো হায়দার মিয়াকে করতাম। বাপরে, কত ভালো মানুষ ভেবেছিলাম। এদিকে তলে তলে বুড়া বেটা নাকি এত কিছু ঘটিয়েছে। আবির্ভাব ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে সবাইকে খেতে আদেশ করলো। আবির্ভাবের এহেন আদেশ প্রেম চমকাইতে হলো। পাবেলের দিকে ঝুঁকে বলল, শালা সবার মাথা দেখতে গোবর ঠাসা। আমার এই খাবার খেলে বাঁচবো তো? পাবেল গুঁতো দিয়ে বলল, তোর খেতে মন না চাইলে খাবি না, আমাদের বাধা দিচ্ছিস কেন? ক্ষুধা লেগেছে, খাওয়াটা জরুরি। আর তাছাড়া পেট ঠান্ডা না থাকলে শরীর মাথা কোনোটাই কাজ করে না, তাই আগে পেট ঠান্ডা করে নেই। সবাই একে একে প্লেট হাতে তুলে নিল। লুচি, হালুয়া আর কয়েক রকম তরকারি পদে প্লেট সাজানো। আবির্ভাব একটু লুচি ছিঁড়ে হালুয়া দিয়ে খেয়ে নিল। প্লেট নিচে নামিয়ে তাকালো জামিলা বেগমের দিকে। জামিলা বেগম আলমারি খুলে হাতে বের করলো কিছু একটা, মুঠোয় পাকিয়ে পড়ল। আসো আমার সাথে। তাদের শান্ত আচরণ কিছুতে মাথায় ঢুকছে না কারো। অয়ন প্রশ্ন ছুড়ল, কোথায় যাবো আমরা? আন্টি কেন শুনছেন না আমাদের কথা? প্লিজ আমাদের বলতে দিন একটু, আমরা বলতে চাই। এত দূর থেকে ছুটে এসেছি আপনাদের কাছে, অথচ এমন করছেন কেন? শামিমা এগিয়ে আসলো। এবার সবার সামনে অনুরোধ স্বরে বলল, মা যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যান। আশা করছি আপনাদের সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন ওখানেই। অয়ন কিছু বলার জন্য মুখ খুলবে গেলে আবির্ভাব হাত তুলে আটকালো, গলায় বলল, ঠিক আছে চলুন। জামিলা বেগম আর রেহানাকে অনুসরণ করে এগোচ্ছে সবাই। শান বাঁধানো বড় পুকুর পাড়ের কোল ঘেঁষে দেয়ালে কাছে এসে দাঁড়ালো সবাই। জামিলা বেগম হাতের মুঠো আলগা করে আবির্ভাবের সামনে দাঁড়ালো, মৃদুস্বরে বলল, দেয়ালের উপরে গেলে দেখতে পাবে ছোট্ট ঘর, ওখানে আছে তোমার সকল প্রশ্নের জবাব। সাবধানে যেও, ভেতরে লুকিয়ে আছে হায়নার দল, তোমারে খুবলে ধরে খাওয়ার জন্য ওত পেতে আছে তারা। জামিলা বেগমের হেয়ালি কথাগুলো সবার মাথার উপর দিয়ে যাচ্ছে যেন। প্রেম চেপে ধরল পাবেলের বাহু, ফিসফিসে বলল, মেরে ফেলবে না তো? এরা মেরে ফেলার প্ল্যানিং করছে না তো? আমি তো মিহিরের মাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। পাবেল হ্যাচকা টানে নিজেকে ছাড়িয়ে নিল, চেপে বলল, এত ভয় যখন, তখন তোকে এখানে আসতে কে বলেছে? প্রেম মুখখানা গুমরা করে নিয়ে খানিক দূরে সরে দাঁড়ালো। আবির্ভাবের মনে একটা লাইন ঘুরপাক খাচ্ছে, বিশ্বাসে মিলাই বসতো। এই মুহূর্তে জামিলা বেগমকে বিশ্বাস না করে কোনো উপায় নেই। জেনে শুনে মৃত্যুপুরীতে পা ফেলেছে। এখানে মৃত্যুর ফাঁদ যেন প্রতিটি পরতে পরতে। এমন নীরবতা মোটেই কাম্য নয়। হায়দার মিয়া যে গাড়ি ব্লাস্ট করিয়েছে এই ব্যাপার শতভাগ নিশ্চিত আবির্ভাব। তবে এখন কেন কোনো আক্রমণ করছে না? এত নীরবতা কেন? মনের প্রশ্নে ঝড় নিয়ে পা বাড়ালো স্টিলের গেটের সামনে। প্রথম চাবি দিয়ে খুলে নিল গেট। গেটের বাইরে পা রাখতেই চক্ষু চড়ক গাছ। এখানেও সুন্দর সাজানো ছোট্ট বাড়ি, এ যেন পাখির নীড়। প্রত্যেকেই এক পা দু পা করে এগোলো বাড়ির সামনে। আবির্ভাব চেয়ে দেখলো কিছু সময় বাড়ির আশপাশটা। বাড়ির দরজার বাইরে ঝুলছে বড় তালা। আবির্ভাব তালায় হাত রাখতেই ওপর থেকে মাটি ভর্তি টপ ভেঙে পড়লো নিচে। গুলি ছুটছে কেউ। আবির্ভাব কানে হাত দিয়ে চট করে বসে পড়লো। পকেট থেকে বের করে নিল রিভলভার। শামিমা, জামিলা বেগম আর রেহানার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, আপনারা এখন এখান থেকে আসুন, দ্রুত বাড়ি ফিরে যান। তারা শুনল না আবির্ভাবের কথা। পণ করছে যেন হায়দার মিয়ার পাপের শাস্তি নিজ চোখে দেখবে। বৃষ্টির ন্যায় গুলি ছুটছে প্রতিটি গাছের আড়াল থেকে। প্রত্যেকের পরনে লুঙ্গি, মাথায় বাঁধা লাল গামছা। আবির্ভাব অভিক ছাড়া বন্দুক চালাতে কেউ পারদর্শী নয়। আবির্ভাব হাত দিয়ে গেটের ভেতরে ঢুকিয়ে দিল প্রেম, পাবেল এবং অয়নকে। নিজের রক্ষা করতে গুলি করতে ব্যস্ত আবির্ভাব এবং অভিক। তাদের নিশানায় ভুল নেই। একের পর এক শত্রু পরাস্ত করতে সক্ষম। ভেতরে
তীব্র গোলাগুলির আওয়াজ কানে পৌঁছাতে নড়ে চড়ে উঠল আবির্ভাবের লোকজন। ট্রেনিং প্রাপ্ত সকলে প্রাচীর চোখকে ভেতরে প্রবেশ করল। হায়দারের লোকজন অবস্থান করছে ভেতরে, মাঝখানে বাগানের চারিপাশে ঘেরাও করে ফেলেছে আবির্ভাবের লোকজন। দিশেহারা হায়দারের লোকজন এলো পাথারি গুলি ছুটতে গিয়ে নিজেদের ছোড়া গুলিতে নিজেরাই নিহত হলো। বাগানে লাশের ছড়াছড়ি, কেউ নিস্তব্ধ, আবার কেউ ছটফট করছে আর হাত পা ছুটছে। আবির্ভাব হাঁপাচ্ছে, হাত থামালো এবার আবির্ভাবের। এদিক ওদিক ভালোভাবে চেয়ে দেখলো, কোথাও আর কেউ নেই। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে তারা সক্ষম হয়েছে দৃঢ় বিশ্বাস মনে জমা হলো। যেভাবেই হোক মাকে আজ উদ্ধার করিয়ে ছাড়বে। আবির্ভাব অবিকের দিকে তাকিয়ে বলল, ঠিক আছিস তুই? অবিক ব্যস্ত স্বরে বলল, ভাইয়া, আমাদের দ্রুত ভিতরে যেতে হবে এখন। আমার বিশ্বাস হায়দার এই বাড়ির ভিতরেই আছে। চল। মাটিতে পড়ে থাকা চাবিখানা হাতে তুলে নিল এবার আবির্ভাব। দ্রুত হাতে তালা খুলল। রুমের ভেতরে অন্ধকারে ঢাকা শুনশান নীরবতা। পাবেল ফোন হাতে নিয়ে টর্চ জ্বালাতে টর্চ পুরো রুম আলোকিত হলো। আবির্ভাব বুকের ভেতরটা থক করে উঠল তৎক্ষণাৎ। চেয়ারের উপর দাঁড়ানো মধ্যবয়স্ক নারী, গলায় পেঁচানো দড়ি। আবির্ভাবের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অস্পষ্ট স্বরে হাওড়ালো, মা। সঞ্জনা তাকালো ছেলের দিকে। নারী ছেলে ধনকে চিনতে ভুল হলো না। অশ্রুসিক্ত নয়ন ভেজা গলায় বলল, বাবু, আমার বাপ। আবির্ভাব পা বাড়ালো মায়ের দিকে। সঞ্জনা চেঁচিয়ে উঠলো এবার, বাধা দিয়ে বলল, তুই এখানে আসবি না, চলে যা এখান থেকে, ওরা তোকে মেরে ফেলবে। আমার কিচ্ছু হবে না মা, তুমি ভয় পেও না। তোমার ছেলে এসে গেছে মা, তোমাকে এখান থেকে নিয়ে তবেই আমি যাব। পেছনের চেয়ারে বসে থাকা হায়দার মিয়া সোজা হয়ে দাঁড়ালো এবার। বিদঘুটে হেসে বলল, বাহ, তাহলে দেখি তো কত দম, নিয়ে যা তোর মাকে। আবির্ভাবের চক্ষু জ্বলন্ত লাভার মতো ধকধকে হলো। হুঙ্কার ছেড়ে বলা, বাস্টার্ড, তোর লাশের অস্তিত্ব আমি রাখবো না। আমার মায়ের সাথে করা সকল অন্যায় শাস্তি তোকে আজ দিয়ে তবেই আমি শান্ত হব। সঞ্জনাবাদ চেঁচিয়ে উঠল, ব্যস্ত গলায় বলল, তুই পারবি না এই শয়তানের সাথে। ও খুব খারাপ বাপ। আমার চোখের সামনে ও তোর বাবাকে খুন করেছে। একই ঘটনা পুনরাবৃত্তি হোক আমি চাই না। আমার সামনে তোর কোনো ক্ষতি করলে আমি সহ্য করতে পারবো না। আবির্ভাবের রাগ যেন বাদ ছাড়ছে না। একই শুনল সে, তার বাবাকে মেরেছে হায়দার। হাতে শিরা জেগে উঠল। হুঙ্কার ছেড়ে হায়দারের দিকে এগোলো। গর্জন ছেড়ে বলা, আই সোয়ার আজ তোর শেষ দিন হবে। তৎক্ষণাৎ দড়ি হাতে দরজার সামনে এসে দাঁড়ালো সালে আহসান। বিদঘুটে হাসি দিয়ে বলা, এক পাও না, আর এক পায়ে গেলে এই দড়ি ফাঁসে তোর মায়ের জীবন যাবে। উপস্থিত সবার মাথার উপর যেন বিস্ফোরণ হলো। আবির্ভাব নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ভাই হয়ে বোনকে হত্যার হুমকি দিতে পারে মানুষ? তীব্র ঘৃণা ভরা কণ্ঠে বলল, ছি চাচ্ছ, এতটা নিচে নেমে গেছো তুমি? নিজের বোনকে খুন করতে চাইছো? তুমি আবার উপরে উঠলাম কবে? তোর বাবা তো সব সময় পায়ের তলা রেখে দেয় আমাকে। তাছাড়া কবেই তোর মেরে ফেলতে মেয়ে মহিলাকে? শুধুমাত্র তোর বাবার এই হায়দারের পীড়িতের কারণে মারতে পারি নাই, তবে এখন আর মারতে চাই না। সালে আহসান হাতের কাগজখানা উপরে তুলে বলল, এখানে আবির্ভাব সাইন করে দিলে তোর মাকে ছেড়ে দেবো। আবির্ভাব অগ্নি চোখে বলা, কি আছে এই কাগজে? কাগজে আছে এই যে তুমি স্ব ইচ্ছায় তোমার সকল স্থাবর অস্থাবর আমার নামে লিখে দিয়েছো। আবির্ভাব ভাষা হারিয়েছে। ঘৃণা করলেও যেন ঘৃণাকে অপমান করা হবে। দম ছেড়ে বলল, বেশ, তাই হবে। আমি লিখে দিচ্ছি সব। আমার মাকে নিচে নামা। নামবো তো অবশ্যই, আগে সাইন করে তারপর। আগে আমার মাকে নিচে নামা, তারপরে আমি সাইন করব। তুই কত বড় শয়তান সেটা আমি জানি না। ভেবেছিস তোর কথা ঠিক থাকবে না? আগে সাইন, তারপর তোকে মাকে ফিরে পাবি। সালে আহসান সামনের দিকে একটু এগোতে আচমকা আক্রমণ করলো অভিক। দড়িতে টান লেগে সঞ্জনা পায়ের চেয়ার খানিকটা উঁচু হলো। আবির্ভাব দৌড়ে গিয়ে মায়ের পাছড়া রাখলো নিজের কাঁধে। হায়দার মিয়া চেয়ার তুলে আঘাত করেছে আবির্ভাবের শরীরে। আবির্ভাব চোখ মুখ খিচে নিয়ে ব্যথা গিলে নিল। জান চলে গেল, নড়বে না এখান থেকে। অয়ন এসে জাপটে ধরল হায়দার মিয়াকে। পাবেল প্রেম কেটে দিল দড়ি। অতি সাবধানতার সাথে নিচে নামানো হলো সঞ্জনাকে। এত বছর পর মাকে কাছে পেয়ে আবির্ভাব আবেগে মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সঞ্জনার বুকের দহন নিভেছে যেন। ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিয়ে হাও মাও করে কান্নায় ভেঙে পড়ল। ছেলের কপালে গালে অজস্র চুমু অঙ্কায়িত করল। আবির্ভাব মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো এবার। চোখ আটকালো হায়দারের দিকে। মুহূর্তে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলল।
মাকে চেয়ারে টেনে বসিয়ে এগুলো সেদিকে। অয়ন গলা চেপে শক্ত করে ধরে আছে হায়দার মিয়াকে। আবির্ভাব হাত সরিয়ে দিয়ে দিল অয়নকে। হায়দার মিয়া সামনাসামনি দাঁড়িয়ে গর্জন ছেড়ে বলল, তুই আমার মাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিস, আমার বোনকে 17 বছর আমার থেকে আলাদা রেখেছিস, আমার বাবাকে খুন করেছিস তুই বাস্টার্ড। আমার ভাই শেখরকেও তুই প্ল্যানিং করে মেরেছিস। তোকে কতবার খুন করলে আমার গায়ের জ্বালা মিটবে বলতে পারিস? কিভাবে মারলে আমি একটু শান্তি পাবো? হায়দার তার ছেলের হাসি দিয়ে বলল, কিভাবে মারবি জানি না, তবে নিজে যদি বাঁচতে চাস তাহলে মেরে ফেল আমায়। আমি বেঁচে থাকলে তোর কাল হব আমি, মেরে ফেলবো তোদের সবাইকে। আবির্ভাব হিংস্র সিংহের ন্যায় খাবলে ধরল হায়দার মিয়ার গলা। খানিক উঁচুতে ধরে তাকালো অয়নের দিকে। টেবিলের ওপর রাখা ছুরি হাতে দিয়ে দেখিয়ে পড়ল। ওটা দে আমার হাতে। অয়ন দ্রুত ছুরি তুলে এগিয়ে দিল আবির্ভাবের হাতে। গলা চেপে উঁচুতে ধরায় হায়দার মিয়ার দম আটকেছে, হাত পা ছুটছে। আবির্ভাব নিচে নামলো এবার। হাতের ছুরি সর্বোচ্চ জোর দিয়ে খাটিয়ে পেট বরাবর ঢুকিয়ে দিল। গগন বিদারী আর্তনাদ হায়দার মিয়া। জমিলা বেগম দূর থেকে চোখের পানি ফেলছে। রেহেনার স্বামী ডুকরে কেঁদে উঠল। হায়দার মিয়া হেলে পড়লো খানিক। আবির্ভাব তাতে ধচ্ছেপে বলল, এটা আমার মায়ের সাথে করা অন্যায়ের শাস্তি দিলাম তোকে। আবির্ভাব আবারও ছুরি ঠুকালো হায়দার মিয়ার পেছে। তেজি গলায় বলল, এটা দিলাম আমার ভাইকে আমার থেকে কেড়ে নেওয়ার শাস্তি। আবির্ভাব পর পর আরো কয়েকবার ছুরি ঢুকালো হায়দার মিয়ার পেটে। লাস্ট বারের ছুরি ঢুকিয়ে চিৎকার দিয়ে বলল, এই শাস্তি তোর আমার বাবাকে কেড়ে নেওয়ার, আমাকে এতিম করার। হায়দার মিয়া ঝলে পড়লে এবার মাটিতে হাত পা আছড়ে চিরনিদ্রায় সাহিত্য হলো। অবিকের সাথে হাতাহাতি হচ্ছে সালে আহসানের। সালে আহসান আচমকাই পকেট থেকে বন্দুক বের করে তাক করলো অবিকের দিকে। বিশ্রী এসে পড়ল, আমি মারলে কুতোকে সাথে নিয়ে যাব। পার্টনার ছিলাম না আমরা দুজন? এখন তুই ভালো সেজে বেঁচে যাবি তা তো হয় না। ট্রিগারে চাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চিৎকার দিল সালে। চোখ বড় বড় করে তাকালো পেটের দিকে। ছুরি মাথার অংশ রক্তাক্ত, চিয়ে নিচে পড়ছে তরল রক্ত। অবিকের চোখ জোড়া ভয় আতঙ্কে বড় বড় হলো। অয়নের হাত টেনে দূরে সরিয়ে দিয়ে সালে আহসানের পেট থেকে ছুরি এক টানে বের করলো। অয়নের দিকে তাকে থমকে স্বরে বলল, সরেছে এখান থেকে। ফের ছুরিখানা আবারও বিদ্ধ করলো সালে আহসানের পেঁচে। আহত পশুর ন্যায় ছটফট করে প্রাণ ত্যাগ করলো সালে। অবিকের চোখ বেয়ে গড়িয়ে পড়লো দুফোটা অস্ত্র। বাবা সমতুল্য চাচাকে নিজ হাতে খুন করা যে কতটা বেদনাদায়ক অবিক সেটা বুঝেছে। তবে পাপ কেউ ছাড়ে না। এই মৃত্যু সালে আহসানের প্রাপ্য ছিল। বাইরে তীব্র গোলাগুলির আওয়াজে গ্রামবাসী আতঙ্কিত। থানায় বিষয়টা জানিয়েছে তারা। নিকটস্থ থানা থেকে পুলিশ এসেছে সচক্ষে। অভিকের খুন করার দৃশ্য দেখে পুলিশ গ্রেপ্তার করলো অভিককে। আবির্ভাবের হাতে রক্তাক্ত ছুরি বসে আছে হায়দার মিয়ার পাশে। দারোগা এগিয়ে গেল সেদিকে। হাবিলদারকে আদেশ ছুড়ে বলল, এনাকেও গ্রেপ্তার করো। অয়নের সর্বোচ্চ শরীরে কাঁপুনি। প্রেম খাবলে ধরল অয়নের কাজ। ভীষণ চিন্তা হচ্ছে তার। পাবেল নিরেট কণ্ঠে দারোগাকে বলল, গ্রেফতার করবেন মানে? এখানে যা হয়েছে আত্মরক্ষার্থে আপনারা বাংলা সিনেমার মতো লাস্টে এন্ট্রি নিয়ে গ্রেফতার করে নিয়ে যাবেন মানে কি? দারোগা প্রখর দৃষ্টিতে তাকালো পাভেলের দিকে। কড়া গলায় বলল, আইন হাতে তুলে নেওয়ার অপরাধ। আমরা সচক্ষে দেখেছি ওনাদের খুন করতে, আর ঠিক ভুল বিচার করবে আদালত। আমাদের কাজে বাধা দিতে আসবেন না। পাবেল ফের কিছু বলতে গেলে আবির্ভাব থামিয়ে দিল। দু হাত পেতে ধরলো পুলিশের দিকে। তার ছেলের হাসি সে বলল, আমার 17 বছরের যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে অফিসার। আজ স্বইচ্ছায় আমি আত্মসমর্পণ করতে চাই। দুজনের হাতে পরানো হলো হ্যান্ডকাফ। অয়ন এগিয়ে আসলো সেখানে। অবিকে হাত ধরে বলল, তুমি ঠিক আছো ভাইয়া? আমি ফোন করেছি সালে হাসানকে। সুপি কীর্তনার প্লিজ। অবিক চোখ পাকালো, কড়া গলায় বলল, একদম চুপ, একটা কথা বলবি না। ফুপিকে নিয়ে বাড়ি যা। তুই কিচ্ছু করিস নাই, একদম মুখ খুলবি না। সঞ্জনা আবির্ভাবকে জড়িয়ে হাওয়া করে কাঁদছে। মা ছেলের মধ্যে আবারও দেওয়াল তৈরি হবে। এই দেয়ালের ভাঙন কোথায়? আবির্ভাব মায়ের কপালে আলতো করে চুমু এঁকে বলল, অয়নের সাথে বাড়ি ফিরে যাও মা, ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সঞ্জনা ডুকরে কেঁদে উঠলো, ভেজা কণ্ঠে বলল, তোকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা। কেন করলি এমন? আমি তোকে এত কাছে পেয়ে আবার হারিয়ে ফেললাম যে। তোমার ছেলে আবার ফিরবে, ঠিক চলে আসবে তোমার কাছে। দারোগা তাড়া দিয়ে বলল, চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আবির্ভাব অভিককে নিয়ে তুললো পুলিশ ভ্যানে।
সকালে পাবনা আসা গাড়িগুলো আবার ফিরেছে তাদের নিজ স্থানে। গাড়িগুলোর সামনে এগিয়ে যাচ্ছে লাশবাহী গাড়িটি। সালে আহসানের নিথর দেহখানা নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা। সামনের গাড়িতে অবস্থান সঞ্জনা আহসানের। অয়ন শক্ত করে চেপে ধরে আছে ফুপ্পিকে। সঞ্জনা কাছে অনবরত, সুখে যেন মেঘে ঢাকা চাঁদের মতো। এক ফালি আলোক বর্ষের দেখা মেলার সাথে সাথে ঘন কালো অন্ধকার ঢেকে দেয় আবার সেই শোক। অনেক ফসা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে, চোখ ফুলে উঠেছে, হাত পা কাঁপছে ভীষণ চিন্তায়, মাথা ফেটে যাচ্ছে। বাড়ি গিয়ে কি জবাব দিবে সে? কিভাবে সামলাবে তার অন্তঃসত্ত্বা বোনকে, আর কিভাবে সামলাবে ছবিকে? অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে গ্রীবা কুঞ্জ।